গত কয়েকদিন ধরেই তো দুর্বার রাজশাহী সংবাদ শিরোনামে আছে। কি কারণে? ভুল কারণে। কেননা তারা তাদের ক্রিকেটারদেরকে পারিশ্রমিক দিচ্ছিল না। 50% পারিশ্রমিক বিপিএল শুরু হওয়ার আগেই দেওয়ার কথা, সেই পারিশ্রমিকে তারা একটা টাকাও দেয়নি, যেই কারণে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা বিদ্রোহ করতে বাধ্য হয়েছে, প্র্যাকটিস বয়কট করেছে, এমনকি তারা ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিল। এরকম যখন দলের পরিস্থিতি, তখন ম্যাচের আগের দিন রাতের বেলা টিম হোটেলে গিয়ে মালিক পক্ষ ক্রিকেটারদের পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া শুরু করেছে। 25% পারিশ্রমিক মোটামুটি ক্রিকেটাররা পেয়ে গেছেন, যেই কারণে তারা ম্যাচ খেলতে নেমেছেন। তবে দলের যখন এরকম গুমট পরিস্থিতি, তখন কি খেলাধুলাতে মন আর থাকে বলেন তো দেখি? আবার যখন আপনি খেলাধুলার হিসাবটা করবেন, মানে মাঠের ক্রিকেটের হিসাবটা করবেন, তখন লাস্ট ম্যাচটাতে সিলেটে যেখানটাতে খেলেছিল, সেইখানে দুর্বার রাজশাহী হেরে গিয়েছিল 149 রানের ব্যবধানে। বিপিএল এ এইবার না, শুধু বিপিএল এর ইতিহাসে রানের হিসাবে জয় পরাজয়ের সবচেয়ে বড় ব্যবধানটা কিন্তু সেইটাই ছিল। সো সব দিক থেকেই দুর্বার রাজশাহী কিন্তু আসলে ডাউন অবস্থাতে ছিল। ম্যাচে মনোযোগ দেওয়া অথবা ম্যাচ জেতাটা তাদের পক্ষে তাই কঠিন হবে বলেই মনে করা হচ্ছিল। কিন্তু প্রতিপক্ষ যে সিলেট স্ট্রাইকার্স, তাদের মাঠের বাইরে এরকম বিতর্ক হয়তো নেই, কিন্তু মাঠের ক্রিকেটে তাদের অবস্থাও তথই বছর, তাদের অবস্থাও মোটেই ভালো না। এই যে সিলেট স্ট্রাইকার্স এবং দুর্বার রাজশাহী, দুইটা দলই মুখোমুখি হয়েছিল যখন, তখন তাদের প্রথম 6 ম্যাচে 2টো করে জয় এবং 4টি করে পরাজয়। ফলে ওই জায়গাটাতে একটা জমজমাট ম্যাচের প্রতিশ্রুতি ছিল মাঠের ক্রিকেটের হিসাব করে। ম্যাচটা কিন্তু আর জমজমাট হলো না। ম্যাচটা এক অর্থে দুর্বার রাজশাহী সহজেই জিতে নিয়েছে, 65 রানের ব্যবধানে তারা জিতে নিয়েছে, এবং সেই জয়ের মাধ্যমে দুর্বার রাজশাহী পয়েন্ট টেবিলে শুধু 4 নম্বরে উঠে আসেনি, তারা এখন প্লে অফে খেলার স্বপ্ন পর্যন্ত দেখছে। আর সিলেটের প্লে অফের স্বপ্ন থেকে তারা আরও খানিকটা আসলে পিছিয়ে গেল। এই যে মাঠের বাইরের নানান বিতর্ক, ঘটনা প্রবাহ পেরিয়ে মাঠে এরকম দুর্বার হয়ে উঠল কিভাবে দুর্বার রাজশাহী, কোনটা টার্নিং পয়েন্ট তাদের এই 65 রানের জয়ে, সেটা আমার সঙ্গে একটু মিলিয়ে দেখতে পারেন। ওই একটা ড্রিঙ্কস ব্রেকই কি? দেখুন, সিলেটের বিপক্ষে এই ম্যাচটাতে দুর্বার রাজশাহীর ক্যাপ্টেন আনামুল হক বিজয় টসে জিতেছিলেন এবং টসে জিতে তিনি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর তারা 184 রান করেছে, যেটা আপনি বলতে পারেন যে পার স্কোর, খুব ভালো স্কোর না, আবার খুব খারাপ স্কোরও আসলে না। রানটা আরও বেশি হতে পারতো, 200+ হতে পারতো। কিভাবে? ধরুন, তারা যে ব্যাটিং করেছে, শুরুতে তাদের মোহাম্মদ হারিস বলুন 19 রান করেছেন, জিসান আলম বলুন 20 রান করেছেন, ক্যাপ্টেন বিজয় বলুন 32 রান করেছেন, প্রত্যেকেই হচ্ছে গিয়ে স্টার্ট পেয়েছেন, কিন্তু ইনিংসটাকে আর লম্বা করতে পারেনি। তবে তারা হচ্ছে গিয়ে দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করেছেন, যেই কারণে 10 ওভার শেষে দুর্বার রাজশাহীর স্কোর গিয়ে দাঁড়ায় 3 উইকেটে 96। কিন্তু সেইখান থেকেও তারা কিক স্টার্টটা আর করতে পারেননি, তারা 200+ নিয়ে যেতে পারেনি। ইয়াসির আলী চৌধুরী রাব্বিও ওই একটা ভালো শুরু করে তিনি আউট হয়ে গেছেন। শুধুমাত্র রায়ান বার্লের কথা বলা যায়, যিনি 27 বলে 41 রানে একটা ইনিংস খেলেছেন, যেখানে আরিফুলকে পরপর 3টা ছক্কা তিনি মেরেছিলেন। ওইখানেই কিন্তু আসলে রানটা বেড়ে গিয়েছে 15 নম্বর ওভারে, কারণ এরপরে গিয়ে শেষ 5 ওভারে তারা মাত্র 38 রান তুলতে পারে, শেষ 30 বলে মাত্র 38 রান তুলতে পারে, যেই কারণে দুর্বার রাজশাহীর স্কোরটা 184-র বেশি আসলে হয়নি। এখন 184 কি লড়াই করার মতো স্কোর? অবশ্যই লড়াই করার মতো স্কোর, জেতার মতো স্কোর। সেইটা জেতার মতো স্কোর হিসেবে দুর্বার রাজশাহীর বোলাররা প্রমাণ করে দিয়েছেন, কিংবা সিলেট স্ট্রাইকার্সের ব্যাটসম্যানদের ব্যর্থতাতে সেটা আরো বেশি করে প্রমাণিত হয়ে গিয়েছে। 65 রানের যখন জয় পরাজয়ের ব্যবধান, তখন কিন্তু বুঝতেই পারছেন যে কিরকম একটা মোটামুটি সহজ জয় আসলে রাজশাহী জায়গাটাতে পেয়েছে। দেখুন, সিলেটের এই যে রান তারা করতে নামাতে তাদের শুরুটা কিন্তু মোটেই ভালো হয়নি। তাদের 2 ওপেনার পল স্টার্লিং এবং রনি তালুকদার প্রথম 3 ওভারের মধ্যে আউট হয়ে গেছেন 13 রানের। দলের সানজামুল ইসলাম রাজশাহীর বাতি স্পিনার, তিনি প্রথম 3 ওভারেই, দলের প্রথম 3 ওভার আর তার প্রথম 2 ওভারের মধ্যে হচ্ছে গিয়ে এই দুইজনের 2 ওপেনার উইকেটটা নিয়ে নিয়েছেন। কিন্তু তারপরে একটা পার্টনারশিপ হয়েছে, জাকির হাসানের সঙ্গে জর্জ মানসির একটা পার্টনারশিপ হয়েছে, এবং সেই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছিল যে সিলেট যদি ম্যাচটা জিতে যেত, জাকির যদি সেইখানটাতে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করতেন, তার ওই ক্যাচ ড্রপটাকে আসলে টার্নিং পয়েন্ট করা যেতে পারত। জাকিরের রান যখন 3, তখন তার ক্যাচটা ছেড়েছিলেন হচ্ছে গিয়ে মৃত্যুঞ্জয়। একটু কঠিন চান্স ছিল, কিন্তু ধরার মতো চান্স ছিল, এবং সেই সুযোগ কাজে লেগে জাকিরের তো এবারের বিপিএলটা খুব ভালো যাচ্ছে, এই ম্যাচটাতেও তিনি খুব ভালো খেলছিলেন। এবং যেটা আমি বলছিলাম যে একটা ড্রিঙ্কস ব্রেকের সময় যখন 9 ওভার শেষে তারা 2 উইকেটে 70 রানে পৌঁছে যায়, এই পার্টনারশিপটা হয়ে গেছে 57 রানের। শেষ 11 ওভারে 115 রান লাগে, উইকেটে ইনফর্ম ব্যাটসম্যান, 8টা উইকেট ইনট্যাক্ট, সবকিছু মিলে একটা জমজমাট ম্যাচের প্রতিশ্রুতি ছিল। ইনফ্যাক্ট তখন মনে হচ্ছিল যে সিলেট জিতে গেলেও জিতে যেতে পারে। কিন্তু ড্রিঙ্কস ব্রেকটার পর যে কি হলো, ড্রিঙ্কস ব্রেকের পর ফার্স্ট ওভারটাতেই জাকির 39 রান করা, তিনি মার্কডায়েলকে তিনি
পুড়িয়ে মারতে গেলেন, ব্যাটের আউটসাইড এজ নিল এবং সেটা শর্ট থার্ড ম্যানে দারুণ একটা ক্যাচ ধরেছেন হচ্ছে গিয়ে আনামুল হক বিজয়, এবং জর্জ মানসি পরের ওভারটাতে তিনি 20-তে তিনিও আসলে আউট হয়ে গিয়েছেন। এই যে পরপর 2 ওভারে তাদের 2 সেট ব্যাটসম্যান আউট হয়ে গেল, সিলেট এরপর আর এটার সঙ্গে তাল মেলাতে পারেনি, খেই রাখতে পারেনি। একের পর এক ব্যাটসম্যান এসেছেন গিয়েছেন, সেটা অ্যারন জেমস বলুন, আরিফুল বলুন, প্রত্যেকের ক্ষেত্রে সেটা বলা যায়। শেষ দিকে গিয়ে জাকির আলী অনেক কিছুটা চেষ্টা করেছিলেন 20 বলে 31 রান, কিন্তু দ্যাট ওয়াজ নট গুড এনাফ। এটা তো প্রমাণিত হয়েছে, তিনিও আউট হয়ে গেছেন এবং শেষ পর্যন্ত তারা এইখানটাতে হচ্ছে গিয়ে 65 রানের বিশাল ব্যবধানে পরাজয়টা মেনে নিয়েছে, 119 রানে তারা অল আউট হয়ে গিয়ে। এখন এর ফলে কি দাঁড়ালো যে 5 ম্যাচ কি বলে চলে 7 ম্যাচ শেষে এটা 3 নাম্বার জয় দুর্বার রাজশাহীর, তাদের হচ্ছে গিয়ে 6 পয়েন্ট হয়ে গেল পয়েন্ট টেবিলে, তারা এই জায়গাটাতে 4 নম্বরে উঠে আসলো। আর সিলেট স্ট্রাইকার 7 ম্যাচের শেষে 2 জয় নিয়ে তারাও সেই 4 পয়েন্ট নিয়েই থাকলো, তাদের প্লে অফে খেলার চান্সটা কিন্তু আরও একটুখানি ম্রিয়মান হয়ে গেল, যেইটা দুর্বার রাজশাহীর ক্ষেত্রে কিছুটা উজ্জ্বল হয়েছে মুখোমুখি লড়াই এই জয়ের ক্ষেত্রে। তাহলে আপনি এই ম্যাচটাতে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? একটা বলতে পারেন যে তাদের দুর্বার রাজশাহীর ব্যাটিং ইনিংসটাতে ওই যে আরিফুলকে যে পরপর 3 বলে 3টা ছক্কা মেরে স্কোরটাকে আরেকটু বাড়িয়ে নিয়েছেন রায়ান বার্ল, ওই জায়গাটাকে বলতে পারেন। একটা বলা যেতে পারে হচ্ছে গিয়ে বোলিং ইনিংসের শুরুতে দুর্বার রাজশাহীর সানজামুল যে সিলেটের 2 ওপেনারকে প্রথম 3 ওভারের মধ্যে ফিরিয়ে দিলেন সেটা। কিন্তু আমার কাছে যে আমি শুরুতে বলছিলাম না যে একটা ড্রিঙ্কস ব্রেক, ওই যে 9 ওভার শেষে 2 উইকেটে 70 রানে ছিল সিলেট স্ট্রাইকার, সেখানে ড্রিঙ্কস ব্রেকের পরই এসে পরপর 2 ওভারে 2 সেট ব্যাটসম্যান জাকির হাসান এবং জর্জ মানসিকে আউট করে দাও, স্পেশালি জাকিরের উইকেটটা, স্পেশালি সেখানে আনামুল হক বিজয়ের ক্যাচটা, বিজয়ের ওই দুর্দান্ত ক্যাচে আমি মনে করি এই ম্যাচে দুর্বার রাজশাহীর জয়টা আসলে নিশ্চিত হয়ে গিয়েছে। তারপরে জয় পরাজয়ের ব্যবধানটা কী হবে সেটি আসলে শুধুমাত্র দেখার ছিল। সো আমার কাছে এই ম্যাচে দুর্বার রাজশাহীর 65 রানের জয় যে পেয়েছে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে, সেইখানে টার্নিং পয়েন্ট হচ্ছে গিয়ে জাকির হাসানের উইকেটটা, যেইখানটাতে আনামুল হক বিজয় দুর্দান্ত সেই ক্যাচটা নিয়েছেন। আপনার টার্নিং পয়েন্ট কি এটাই নাকি? জানাতে পারেন।